নমস্কার, আবারও একটি নতুন শুভ সকালে আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। 2024 সালের একটি বিশেষ সন্ধে 20 মে আমরা সকলে মিলে রওনা দিচ্ছি মেঘের দেশ অর্থাৎ মেঘালয়ের উদ্দেশ্যে। ছোটোবেলায় ঠাকুমা দিদিমার কাছে অনেক শুনেছিলাম মেঘেরা খেলা করে, রূপকথার অনেক গল্প শুনেছি মেঘেদের নিয়ে। আজকে আমরা সেই মেঘালয়েই যেতে চলেছি। ভীষণই আনন্দ হচ্ছে জানেন তো। এটাই ছিল আমার জীবনের প্রথম এক্সকারশন অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণে যাওয়া আমার সেই স্বপ্নের দেশে, সেই রূপকথার দেশে, যেখানে কিনা রয়েছে গাঢ় খাসি, জয়ন্তী, খরস্রোতা নদী, অসংখ্য জলপ্রপাত, প্রকৃতির তৈরি ব্রিজ, পৃথিবীর সবথেকে পরিষ্কার জলের নদী, এছাড়াও বিভিন্ন গুহা এবং আরও অনেক কিছু, যেগুলো আমি তোমাদের বলে শেষ করতে পারবো না। তবে যাওয়া যাক, আমাদের যাত্রা শুরু করা যাক। এলোকেশি প্রকৃতির ঘন কালো চুল থেকে অন্ধকার ছড়িয়ে পড়ছে ক্রমশ দেশ থেকে দেশান্তরে। এমন সময় আমরা টোটো নিয়ে রওনা দিলাম নিউ কোচবিহার স্টেশনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জানতে পারলাম আমাদের ট্রেন অনেকটা লেট করে আসছে, কিন্তু আমাদের অপেক্ষার তর সইছে না। ঘড়িতে তখন রাত 9টা। অবশেষে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটাতে করে আমরা গুয়াহাটি স্টেশন পর্যন্ত যাব। সিনিয়র জুনিয়র সবাই মিলে ডিএলএস ফ্যামিলি উঠে পড়লাম কাঞ্চনজঙ্ঘার কোলে। দাদা দিদি এবং আমাদের শিক্ষক শিক্ষিকাগণ আমাদের এত স্নেহ করে, সেটা হয়তো এক্সকারশনে না গেলে আমরা সঠিকভাবে উপলব্ধিও করতে পারতাম না। শিক্ষক শিক্ষিকা এবং দাদা দিদিরা আমাদের সব সময় শাসন করলেও এই কয়েকটা দিন আমাদেরকে যেন স্বাধীনতা দিয়েছে। তাই আমাদের রাত্রেবেলা ঘুমোতে বলেছিল, আমরা কেউ ঘুমোইনি। আমরা দাদা দিদিদের সঙ্গে হাল্লা করতে করতে গুয়াহাটি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। মাত্র 6টা দিন, তার মধ্যে 2টো দিন তো যেতে আসতেই চলে যাবে, আর মাঝখানে 4টে দিন থাকলো। এই সময় আমার কিসের ঘুম? তাই আমরা সবাই ঘুম উড়িয়ে দিয়ে গল্প করতে করতে আমাদের রাজ্য অতিক্রম করে প্রতিবেশী রাজ্য আসামে প্রবেশ করলাম। আসামে প্রবেশ করতেই সেই ছোট্টবেলায় পাঠ্য বইয়ে পড়া সেই বিশাল সুবিস্তীর্ণ নদীটি ব্রহ্মপুত্র যার নাম, তার সাথে দেখা। ঢেউহীন সেই স্নিগ্ধ শান্ত নদীটি গভীর ঘুমে মগ্ন ছিল। কেন জানি না আমার মনে হলো আমরা এক মুহূর্তে তার সুন্দর স্বপ্নটিকে ভেঙে চুরমার করে দিলাম। ঘড়িতে তখন ভোর 3টে। আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম কামাখ্যা জংশন স্টেশনে। হঠাৎ করেই ট্রেন আমাদের থমকে দাঁড়ালো। লাইন ব্যস্ত, সেজন্য আমাদের ট্রেনকে দাঁড়িয়ে দেওয়া হলো 2 ঘন্টার জন্য। ডিএলএস পরিবারের প্রত্যেকটি সদস্য সারাটা রাত জেগেছিলাম। আমরা ভেবেছিলাম স্টেশনে পৌঁছতেই উষ্ণ চায়ের কাপে চুমু দিয়ে দিনটিকে শুরু করব, কিন্তু তার হলো না। স্বপ্নই থেকে গেল। পুলির হাত এবং হকারদের চিৎকারে অবশেষে ঘোর ভাঙলো আমাদের। আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। সেখানে পৌঁছেই তো একেবারে অবাক, এত সুন্দর আবার স্টেশন হয় নাকি! কত সুন্দর করে সাজিয়ে রেখেছে স্টেশনটি। এখানে একটা বড় পাখা ছিল, কিন্তু ভিডিও নিতে পারিনি লজ্জার কারণে। শুধু লজ্জা নয়, লোকলজ্জার কারণে। ভেবেছিলাম যেখানে সেখানে ক্যামেরা ধরলে সবাই হয়তো আমাকে দেখে হাসবে, তাই সেটাকে ক্যামেরা বন্দি করতে পারিনি। তারপর ট্যুর অপারেটরের পাঠানো সেই হাতির মতো গাড়িগুলিতে উঠে পড়লাম। গাড়িটাকে হাতির মতো কেন বললাম সেটা তোমরা পরবর্তী ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। যেমনি এই গাড়িগুলিতে উঠে পড়লাম, আমাদের স্বপ্ন ভঙ্গের সময় হয়ে এলো। ট্যুর অপারেটরেরা আমাদের কথা দিয়েছিল আমরা গাড়িতে উঠলেই আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হবে, কারণ সেদিন থেকেই আমাদের যাত্রা শুরু। প্রথম দিন, সেদিন থেকে ওনাদের দায়িত্ব শুরু। আমাদের 4টে দিনের ঘোরার প্ল্যান। আগের থেকে করে রাখা প্ল্যানগুলো কিভাবে তছনছ হয়ে যায়, সেগুলো এই অপারেটরের সঙ্গে না আসলে আমরা বুঝতেই পারতাম না। আমাদের স্বপ্নগুলো কিভাবে ইনকমপ্লিট থেকে যাবে তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। ওনারা বলেছিলেন খুব তাড়াতাড়ি আমরা রুমে পৌঁছে যাব। হ্যাঁ, হয়তো পৌঁছেও যেতাম, কিন্তু আমাদের সঙ্গে এত চালাকির কারণটা
আমরা কেউই বোধগম্য হতে পারছি না। ট্যুর অপারেটর এবং আমরা সকলেই কোচবিহার স্টেশন থেকে একই ট্রেনে এসেছিলাম। আমরা একই সঙ্গে ট্রেন থেকে নেমে একই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছিলাম, কিন্তু জানি না ওনারা কোন রাস্তা দিয়ে গেলেন। আমাদের প্রায় ঘন্টা 4 আগে ওনারা রোমে পৌঁছে গেলেন, আর আমাদের রাস্তা শেষ হওয়ার কোনো নামই নেই, অথচ বলেই যাচ্ছেন আর 8 ঘন্টা, আর 8 ঘন্টা, আর 8 ঘন্টা, কিন্তু লোকেশনে দেখছি রং রুট দেখাচ্ছে। ওনাদের বাঁধিয়ে দেওয়া সময় অনুযায়ী দুপুর 2টোর মধ্যে আমাদের সিটি প্যালেস হোটেলে গিয়ে স্নান, খাওয়া দাওয়া এবং হালকা ঘুম দিয়ে 3টের সময় ঘুরতে বেরোনোর কথা, কিন্তু তার হলো কোথায়? বিকেল 5টে বাজতে চলেছে, আমরা এখনও রুমে পৌঁছতে পারিনি। মধ্যাহ্ন ভোজনে বিশেষ বিশেষ আয়োজন করার কথা ছিল, সেখানে মধ্যাহ্ন ভোজন তো বাদই দিলাম, সকালের ভোজনটাই দিতে পারেননি ওনারা। এখন বিরক্ত লাগছে, খুব জোর খিদে পেয়েছে, রাস্তা শেষ হচ্ছে, তাই মাথা ঠান্ডা করার একটাই উপায় রবীন্দ্রসঙ্গীত, এবং এই সুন্দর প্রকৃতি আমাদের শান্ত করতে পারে। ওয়াও, লেক তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আমায় কে পারে হৃদয় রাখাই না। আর কারো পানে চাইব না আর তোমার পরিগুণে, আর কারো পানে চাইব না আর পরিগুণে জানো মন। ওরে তুমি যদি বলো এখনই করিব, তুমি যদি বলো এখনই করিব, বিশাল বাসনা বিসর্জনা। আর জন্মভূমি সে যে আমার জন্মভূমি, চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় এমন উজ্জ্বল ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে তারা পাখি ডাকে ঘুমিয়ে পড়ে, পাখি ডাকে জেগে। এমন মিষ্টি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে সেজে আমার জন্মভূমি। আঘাত তলে भाई इसके अंदर तो भूले बात ঘড়িতে তখন দুপুর 12টা। আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম, মানে রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। হালকা কিছু স্ন্যাক্স এবং অনেকক্ষণ গাড়িতে যাওয়ার ফলে আমাদের গাড়ির ইঞ্জিনটিও গরম হয়ে যাচ্ছে, তাই দাঁড়িয়ে গেলাম। লাল মাটির দেশে সুন্দর একটা প্রকৃতির মাঝে আমাদেরকে ওয়েলকাম জানানো হলো। হেলিকপ্টারটিকে দেখার পরে আমাদের সবার মন খুশিতে ভরে গেল, আর সবার পেটে জমে থাকা বর্জ্য পদার্থ বর্জন করা হলো। ডিএলএস ফ্যামিলির সঙ্গে অনেক কিছু আলোচনা করা হলো, মেঘালয়ের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অনেক গল্প হলো। তারপর আমাদের গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়ে গেল, আমরা টাটা বলে চলে যেতে লাগলাম।
অবশেষে আমরা মেঘালয় রাজ্যে প্রবেশ করেছি। স্যারের মুখে এই কথাটা শুনতেই আমরা সবাই খুশিতে আপ্লুত হয়ে গেলাম। আর আমাদের এই খুশিকে ওয়েলকাম করার জন্য বৃষ্টি চলে এলেন। মেঘালয়ে এসেছি গাইস, বৃষ্টি আমাদের ওয়েলকাম জানাবে না তাই কখনো হয়? বৃষ্টির স্নিগ্ধ ছোঁয়া নিয়ে আমরা চললাম শিলংয়ের উদ্দেশ্যে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে মেঘালয়ের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি এসে গেছি আমরা কেউই বুঝতে পারছিলাম না। শুধুমাত্র সুখের সময়টিকে বাঁধিয়ে রাখবো আর দুঃখের সময়টিকে উচ্চ করে রাখবো, তাই কি করে হয়? তাই আমি এই ক্লান্তির মুহূর্তটিকেও ক্যামেরাবন্দি করলাম। পাহাড়ের দিকে গেলেই একদল লোক বলে ওঠে, আমার গা গোলাচ্ছে, আমার শরীর ভালো লাগছে না, মাথা ঝিমঝিম করছে। এসব কথা বিশ্বাস করে কেউ যে উইন্ডো সিটটিকে দিতে যাবেন না, কারণ পরবর্তীতে যখনই ওর কাছে সিট চাইতে যাইবেন তখনই আবার শুরু করে দেবে নাটক। তার থেকে নিজেই একটু নাটক করে চালিয়ে যান, সিটটিকে দখল করে রাখুন আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। হ্যাঁ, সেই সময় এরমই একটা ঘটনা ঘটছে। আমার বন্ধু আর আমার মধ্যে এই নাটকটাই চলছে। মেঘালয়ে এসেছি বন্ধু, একটু না ভিজলে কি করে হয় বলো তো? অনেক মজা করতে করতেই আমরা মেঘালয়ে পৌঁছে গিয়েছিলাম। স্যার বলছে প্রকৃতি নাকি আমাদের দেখে কান্না থামাতে পারছে না, আমরা এতটাই ক্ষুধার্ত হয়ে গেছি। কখন আসলাম না ওখানে? এয়ারপোর্ট ছিল, বড় বড় পিস ভাই, ওরা কি এত গুগল ম্যাপ দেখতেছে? দেখতেছে না সিটি প্যালেস টিভি তো হোটেল অন্য না তো। ওয়াও, দ্যাটস কুল। আপনি যে বড় হ্যালো, এই রাস্তাগুলো কিন্তু বেশ টিপটপ পরিপাটি আর সুন্দর করে সাজানো। আর রাস্তার ধারে দেখতে পাচ্ছ গাছগুলো কি সুন্দর লাগছে। পাহাড়ের থেকে এই ফুল গাছগুলো তো আমার ইমোশন। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বার বলি, গাড়িটিকে আমি ভিডিও শুরুতেই হাতি কেন বলেছিলাম? আমরা যখন মেঘালয়ের ভিউ পয়েন্টগুলোতে যেতে চাইছিলাম তখন আমরা আটকে পড়ছি। হ্যাঁ, জ্যামের মধ্যে আটকে দেওয়া হচ্ছে আমাদেরকে। ওই বড় বড় মালগাড়িগুলোর মতো আমাদেরকেও রাস্তায় বন্ধ করে দেওয়া হচ্ছে। তো গাড়িগুলি কত সহজে ঘুরে আসছে। আমাদের তো একবার 3 ঘন্টা একই জায়গায় আটকে রেখেছিল। তাহলে বুঝতে পারছো আমাদের ভ্রমণটা কেমন হয়েছে। এই সময় আমার বোন ভিডিও কলে কথা বলছিল আর বলছিল, দিদিভাই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর আমাকে কিন্তু নিয়ে যেতে পারতি। ভগবানের কাছে তখন মনে মনে প্রার্থনা করছিলাম, ভগবান আমি যেন সফল হতে পারি, আমি যেন আমার বাড়ির প্রত্যেকটা মানুষের ইচ্ছেগুলো পূর্ণ করতে পারি। যদিও ভাগ্য বলে কিছু মানি না, কর্মই আসল। তো দেখা যাক আমার কর্ম আমাকে কোথায় পৌঁছে দেয়। গাড়িতে বসে গল্প করছিলাম, ট্যুর অপারেটর আমাদের ফাঁকি দিয়ে চলে গেল আর আমরা গ্রুপে মেসেজ করছিলাম আমাদের সকালের খাবার কখন দেওয়া হবে, দুপুরের খাবার কখন দেওয়া হবে, আর বিকেলে তো চা স্ন্যাক্স তো রয়েইছে। ওনারা আমাদের প্রত্যুত্তরে বললেন যে এভরিথিং ইজ প্রোগ্রেসিং। আমরা ভেবেই অবাক, এখন প্রায় 3টে বাজতে চলেছে, এখনো প্রোগ্রেসিং। তখন ফুলের গাছটি দেখিয়েছিলাম, মনে আছে? সেই গাছটিতে পাতা দেখা গেছিল, কিন্তু এই গাছটি এতটাই ফুলে ফুলে ভরে গেছে কোনো পাতাই দেখা যাচ্ছে না। সানরাইজের গরম মশলা, মিট মশলা, চিকেন কারি মশলা কার কোনটা লাগবে বলো? এই সময় গাড়িতে অন্তাক্ষরী খেলা হচ্ছিল, কিন্তু সেই সাউন্ডটিকে আমি অফ করে দিয়েছি, কারণ আমরা এতটাই কি বলবো বিচ্ছিরিভাবে চিৎকার করেছিলাম, শুনলে তোমাদের কানের পর্দাও ফেটে যেতে পারে, তোমাদের খারাপ লাগবে, তাই সাউন্ডটাকে অফ করে দিয়েছি। আর এখানে রাস্তার ধারে অনেকগুলো স্কুল ছিল আর স্কুলের বাচ্চারা আমাদেরকে টাটা দিচ্ছিল। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন শিলংয়ে, কিন্তু আমাদের হোটেলটি একটু দূরে রয়েছে, তো এখন সেদিকেই যাওয়া হচ্ছে। আমরা গল্লি রাস্তায় অলমোস্ট চলেও এসেছি। ছোট মোড়ের মতো দোকান আছে অনেকগুলো, বাজারই বলতে পারো। হ্যাঁ
বাড়িগুলো কত সুন্দর না দেখতে, দেখে মনে হচ্ছে এরকম যদি একটা বাড়ি আমার হতো তো পৃথিবীর সমস্ত সুখ আমার হাতের মুঠে এসে ধরা। সামনেই আমাদের হোটেল, আমাদের এখানেই দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমাদের যে হাতির মতো গাড়ি রাস্তায় পার্কিং করা যাবে না, তাই আমরা সেই পার্কিংয়ের জায়গায় নেমে আবার হেঁটে হেঁটে রুমের দিকে চলে এসেছি। পার্কিংয়ের জায়গাটা থেকে একটু সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম বড় একটা কবরস্থান। এটা হলো ক্রিশ্চিয়ানদের কবরস্থান, কিন্তু সেই ভিডিও ক্লিপসটা ডিলিট হয়ে গেছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। অনেক সুন্দর ছিল জায়গাটি দেখতে। বাড়ি থেকে রুমের দিকে যাচ্ছি গাইস, অনেক ক্লান্তি আছে শরীরে, করেই হোক আগে ফ্রেশ হতে হবে। দরজা খুলতেই দেখতে পেলাম সুন্দর একটি বিছানা আমাদের জন্য সাজিয়ে রেখেছে, দুটো পিলো, দুটো কুশন, দুটো টাওয়েল আর একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, ছোট্ট একটা আয়না, দুটো সুইচ বোর্ড ছিল রুমের মধ্যে। আগে দরজাটিকে লাগিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই বেলকানি দিয়ে কি দেখা যায়। ওয়াও, এত সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে গাইস, আমি ভাবতেই পারছি না আমি কোথায় চলে এলাম গো, শিলংয়ে না স্বর্গে চলে এসেছি বুঝতে পারছি না, এত সুন্দর ভিউ। তো এই ছিল আমাদের জার্নি, রুম, বেলকানি সব দেখিয়ে দিলাম। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। মেঘালয়ের কোন কোন ভিউ পয়েন্টে আমরা ঘুরতে গিয়েছিলাম সেগুলো জানার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তোমরা সেই ভিডিওগুলো দেখতে চাও কি না। যদি তোমরা দেখতে চাও তাহলে আমি অবশ্যই ভিডিও দেবো। তোমার রুম থেকে ফ্রেশ হয়ে খেতে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি তখনও রান্না হয়নি, অনেকটা সময় লেট করে রান্না বসিয়েছে। আমাদের খেতে দেওয়া হয়েছিল রুটি, ফুলকপি আলু তরকারি আর একটা মিষ্টি। আর ঘড়িতে তখন বাজে 5টা, আর সূর্য আসতে যাওয়ার সময় হয়ে এসেছে। কি সুন্দর লাগছে দেখো। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আবার বেলকানিতে চলে এসেছি। এখানে এসে দেখছি সূর্যি মামা কিভাবে আসতে যাচ্ছে, আর এই যে পাশের ছাদ। এখন একটু রেস্ট নিয়ে নেবো, আর সন্ধ্যের থেকে আমরা পাশেই একটা মার্কেট আছে সেখান থেকে ঘুরে আসবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। স্পেশাল কিছু মোমেন্ট এবং সন্ধ্যাবেলার কিছু ফটো আর রাতের ডিনার দেখিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।